আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ক কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করি। আজকে যথারীতি অ্যাওয়ারনেসমূলক একটি ভিডিও করছি যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার কি রিটার্নটা দেওয়ার দরকার আছে কিনা। তো সেক্ষেত্রে আমি আজকে বিষয়টা এভাবে সাজিয়েছি, যদি আপনি কি আপনার রিটার্ন দিতে বাধ্য কিনা, তো কারা রিটার্ন দিতে বাধ্য বা দিতে হবে আর কাদেরকে রিটার্ন দিতে হবে না, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিও শুনলে আপনাদের কনফিউশনটা অনেকটাই দূর হয়ে যাবে। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। আমাদের রিটার্ন দিতে হবে কিনা একজন ব্যক্তির ক্ষেত্রে যে 6টি স্ট্যান্ডার্ড সাধারণত ফলো করা হয়, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে আপনি যে ব্যক্তি বা স্বাভাবিক ব্যক্তি আপনার বাৎসরিক যেই অর্থনৈতিক কার্যক্রম, সেই অর্থনৈতিক কার্যক্রম থেকে আপনার কি কর যোগ্য সীমা অতিক্রম করেছে কিনা। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ, মহিলাদের ক্ষেত্রে 4 লাখ, বা বিদ্যুতের ক্ষেত্রে আর যুদ্ধ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4.5 লাখ যদি অতিক্রম করে তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে। নাম্বার 2, যদি আপনার বিগত 3 বছর কোনো অ্যাসেসমেন্ট বা আপনি যদি রিটার্ন অ্যাসেস করে থাকেন, সেখানে যদি আপনার কোনো কর পরিশোধ করা থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। তো যাদের 3 বছরে কোনো কারণে নীল রিটার্ন দেওয়া হয়েছে তারা ইচ্ছা করলে আবেদন করে টিম বন্ধ করে রিটার্ন পোজ করতে পারেন, কিন্তু যারা ট্যাক্স দিয়েছেন তাদেরকে কিন্তু রিটার্নটা দিতে হবে। এটা গেলে একটা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যারা কোম্পানি, তাদেরকে দিতে হবে অ্যাজ পার রুলস, অংশীদারি তাদেরকে দিতে হবে। এবং এই কোম্পানি এবং এই প্রতিষ্ঠানগুলো যারা ডিরেক্টর হবেন, তার যদি করযোগ্য সীমা অতিক্রম করুক আর না করুক, ওনাকে রিটার্নটা দিতে হবে। এই যে পার্টনার হোক, ডিরেক্টর হোক, ডিরেক্টর স্যালারিভুক্ত হোক, তাকে রিটার্নটা দিতে হবে। তাছাড়া একটা কোম্পানিতে যারা চাকরি করে, হ্যাঁ, তারা যদি তাদের পদবি যদি এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ, অর্থাৎ আপনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, সেখানে আপনার পোস্ট যদি এক্সিকিউটিভ র্যাঙ্কের হয়, নির্বাহী পদবি, তার উপরে তো আছেই, ম্যানেজার হতে পারে, জিএম হতে পারে, তাহলে আপনাকে কিন্তু রিটার্ন দিতে হবে। হ্যাঁ, আপনার করযোগ্য আয় হোক বা না হোক, আপনাকে রিটার্ন দিতে হবে ডিউ টু আপনার ডেজিগনেশনের কারণে। এই বিষয়ে একটু কথা বলি। যারা এমপ্লয়ি, আপনি এমপ্লয়ির সাথে দিলেই একজন ডেজিগনেশনধারী হিসেবে, যেমন আপনার পদবি হচ্ছে সে ধরেন আপনি অফিসার, সহকারী অফিসার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ পর্যন্ত আপনার আপনি টিম থাকতে হবে এবং আপনাকে রিটার্ন দিতে হবে। এবং সেক্ষেত্রে এমপ্লয়ার যিনি যিনি আপনাকে চাকরি দিয়েছেন কোম্পানি, তারও দায়বদ্ধতা আছে। আপনার এই যদি আপনি এই আপনার যদি রিটার্ন না থাকে তাহলে কিন্তু আপনাকে একটা সার্টেন টাইম, প্রায় এপ্রিলের পরে কিন্তু আপনার স্যালারিটা বন্ধ করে দেওয়ার কথা। সেপ্টেম্বরে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে কোম্পানির, যে আপনার কতজন স্টাফ আছে, তার মধ্যে স্যালারি রিটার্ন দেওয়ার মতো কাদের যোগ্যতা আছে, তাদের ইটিন আছে কিনা। আবার এপ্রিলে গিয়ে আপনি যে রিটার্ন দিয়েছেন সেগুলো প্রাপ্তি স্বীকার একটা রিপোর্ট দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে কমপ্লেন্সগুলো না থাকে, তাহলে ওই কোম্পানি কিন্তু ওই খরচটা, ওটা বড় ধরনের একটা খরচ, ডিজেল আউট হয়ে ওরা ট্যাক্স হয়ে যাবে এবং এটার কোনো ইফ বাট নেই। তাহলে আপনাকে মনে করতে হবে যারা এমপ্লয়ি তারও একটা দায়িত্ব আছে, যারা এমপ্লয়ি তারও একটা দায়িত্ব আছে বিষয়টাকে কমপ্লাই করা। তাছাড়া যারা গণকর্মচারী, বিশেষ করে সরকারি কর্মচারী যারা আছেন, তাদের তো রিটার্ন দিতেই হবে। এই বিষয়টা একটা গেল। আবার যদি কোনো প্রতিষ্ঠান 6-এর অধীন, অর্থাৎ অংশ 6 বলতে আমাদের 76-এর অধীনে যদি কোনো প্রতিষ্ঠান অব্যাহতিপ্রাপ্ত হয়, অর্থাৎ তার 76 ধারা অনুসারে সে কিছুটা কর অব্যাহতির সুবিধা পায়, দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার রিটার্ন দিতে হবে। এই কারণ তার সেটা কমপ্লায়েন্স হচ্ছে কিনা, সেক্ষেত্রে রিটার্নটা দিয়ে তাকে কমপ্লাই করতে হবে যে হ্যাঁ, আমি যে কন্ডিশনগুলো সেগুলো ফিলফিল করছি, এবং রিটার্ন দিয়ে সেটাকে জাস্টিফাই করতে হবে। অংশ 6-এ যে 76-এর যে আমাদের ধারা আছে, যেখানে অব্যাহতিপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বিষয় আছে, তাদেরকে রিটার্ন দিতে হবে ফর দেয়ার কমপ্লাইমেন্ট। তারপরে আমাদের যে সর্বপঞ্চম যেটা, সেটা হচ্ছে যে 261 ধারা অনুসারে অনেকেরই ইটিন উনি ঐচ্ছিকভাবে নিতে পারেন। তিনি যদি ঐচ্ছিকভাবে একটা ইটিন নেন তাহলে অবশ্যই উনি রিটার্ন দাখিল করবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রাজস্ব কর্মকর্তারা আপনাকে ফোর্স একটা ইটিন দিয়েছেন, যেটার হয়তো কোনো কারণ আছে যে আপনার রিটার্ন দেওয়ার মতো যোগ্যতা আছে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে
রিটার্নটা দিতে হবে। অর্থাৎ একটা হচ্ছে আপনি ভলেন্টারি যদি রিটার্ন করেন সেখানে করতে পারে, ফোর্স রিটার্ন করলে আপনাকে রিটার্নটা দিতে হবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি জানেন যে আয়কর আইন অনুসারে আমাদের 39টা সেবা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রাপ্তি স্বীকার চায়। ধারা 264-তে আপনার সেই যে যতগুলো সেবা আছে প্রায় 39টা সেবা পেতে গেলে আপনাকে যেহেতু প্রাপ্তি স্বীকার লাগবে, সেখানে আপনাকে রিটার্ন দেওয়ার বাধ্যতামূলক একটা বিষয় আছে। তাহলে অবশ্যই আপনাকে এই 6টা ক্ষেত্রে আপনাকে রিটার্নটা দিতে হবে। তাহলে এটা হচ্ছে যারা রিটার্ন দিতে হবে। আর যারা রিটার্ন দিতে হবে না, এটা বিশেষ করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা জানেন যেসব প্রতিষ্ঠান যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, তো যদি ওইসব প্রতিষ্ঠানে ধরুন আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা যদি এমপিভুক্ত হয় এবং সেটা যদি নন ইংলিশ মিডিয়াম হয়, তাহলে তার রিটার্ন দিতে হবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া হচ্ছে সেই ইংলিশ মাধ্যম কোনো তার নেই এবং সে এমপিভুক্ত, তাহলে সেক্ষেত্রে রিটার্নটা ওই প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক, রিটার্ন দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সরকারি বিশ্ববিদ্যালয় যারা আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, এগুলো কোনো রিটার্ন দিতে হবে না। বাংলাদেশ ব্যাংকের কোনো রিটার্ন দিতে হবে না। তারপরে টেলিযোগাযোগ সংস্থা বিআরটিসি, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপরে আমাদের ক্যান্টনমেন্ট স্থানীয় কর্তৃপক্ষ, আমরা যে কর্তৃপক্ষগুলো আছে সিটি কর্পোরেশন, পৌরসভা, তাদের রিটার্ন দিতে হবে না। এবং ক্যান্টনমেন্ট বোর্ড যেটা, সেখানেও তাদেরকে রিটার্ন দিতে হবে না। এরপরে যারা ইনস্টিটিউশন আছে যেগুলো সরকার আমাদের আইনি বিধিবিধান দ্বারা পরিচালিত হয়, যেমন সংসদে পাশ করা বিল দ্বারা সে ইনস্টিটিউটগুলো পরিচালিত হয় বা সংস্থা, যে আইসিএবি, আইসিএমবি, আইসিএসবি, এই ধরনের প্রতিষ্ঠানের কিন্তু রিটার্ন দিতে হবে না, কারণ এটা ওদের একটা অপারেটিং কস্ট গভর্নমেন্ট থেকে ওরা গভর্নমেন্ট বিয়ার করে, যার ফলে এ ধরনের স্ট্যাটিউটরি বডিগুলোর কোনো রিটার্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এতিমখানা, আশ্রম, তারপরে মসজিদ বা ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত যেসব প্রতিষ্ঠান, তাদেরও কোনো রিটার্ন দিতে হবে না। নতুন যে বিষয়টা আসছে সেটা তহবিল, যারা ফান্ডের যেই অ্যাক্টিভিটিসগুলো থেকে যারা বিধিবদ্ধ ফান্ড যারা আছেন, এই ফান্ডেরও আগে রিটার্ন দিতে হতো, সেটা এবার নতুন আইনে এই ফান্ডকে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে করা হয়েছে, অবধি দেওয়া হয়েছে। এছাড়া সরকারের যে গ্যাজেট দিয়ে, যে কোনো বিধিবিধান দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন প্রদান করা থেকে যদি অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তাহলে আমরা যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে আপনি যদি ওই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, আপনাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। আপনি কর নেটওয়ার্কের মধ্যে আছেন। আর যাদের কর নেটওয়ার্কের মধ্যে থাকলেও যেসব প্রতিষ্ঠান ভিত্তিক কিছু প্রতিষ্ঠানকে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নেই, তারা রিটার্ন দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আজকে এইটুকুই আমরা যেটুকু বুঝতে পারলাম, আপনারা সবাই যারা রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা আছে, 31শে জানুয়ারি আমাদের লাস্ট ডেট, তার মধ্যে রিটার্নটা দিয়ে ফেলবেন। যেসব বিশেষ করে সারা ব্যক্তি করদাতাদের জন্য, সেটা খেয়াল করে আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।